নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। গুমের অপরাধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, তদন্ত করবে পুলিশ। নিউ ইয়র্ক সিটিতে স্বস্তির খবর, বছরের প্রথম 7 মাসে খুন ও গোলাগুলি সর্বকালের সর্বনিম্ন। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি প্রীতিলতা গুপ্তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। এনওয়াইপিডির প্রকাশিত নতুন উপাত্ত অনুযায়ী চলতি বছরের প্রথম 7 মাসে নিউ ইয়র্ক সিটিতে খুন ও গোলাগুলির ঘটনা সর্বকালের সর্বনিম্ন রেকর্ডে নেমে এসেছে। গ্রীষ্মকালে ফিফা বিশ্বকাপ ও 4th of জুলাইয়ের মতো বড় বড় ইভেন্ট সফলভাবে সামলানোর পাশাপাশি সিটি প্রধান অপরাধগুলোতে উল্লেখযোগ্য পতন ঘটেছে। তবে সামগ্রিক চিত্র ইতিবাচক হলেও পাতাল রেলে অপরাধ, কিছু ক্ষেত্রে ধর্ষণের আইন সংজ্ঞাগত পরিবর্তন এবং হেড ক্রাইমের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। রাশেদ বাপ্পি রিপোর্ট। নিউ ইয়র্ক সিটিতে অপরাধ দমনে বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে। এনওয়াইপিডির প্রকাশিত নতুন ক্রাইম ডেটা অনুযায়ী চলতি বছরের প্রথম 7 মাসে নিউ ইয়র্ক সিটিতে সর্বকালের সর্বনিম্ন সংখ্যক খুন ও গোলাগুলির রেকর্ড হয়েছে। সোমবার সকালে প্রকাশিত তথ্য বলছে, গত বছরের তুলনায় এবছর সামগ্রিক খুন 22.8% এবং গুলিবিদ্ধের সংখ্যা 5.5% হ্রাস পেয়েছে। এমনকি চলতি বছর এ পর্যন্ত মাত্র 462 জন গুলিবিদ্ধ হয়েছেন, যা গত বছরের তৎকালীন রেকর্ড সর্বনিম্ন 489 জনের সংখ্যাকেও পেছনে ফেলেছে। পুলিশ জানিয়েছে, এবছরের জুলাই মাসটিতেও দারুণ ইতিবাচক চিত্র দেখা গেছে, যেখানে 2013 সালের পর জুলাই মাসের সর্বনিম্ন খুনের ঘটনা এবং গত বছরের পর সর্বনিম্ন গোলাগুলি ও ভুক্তভোগীর রেকর্ড হয়েছে। এছাড়া জুলাই মাসে সিটির সবকটি প্রধান অপরাধের ক্যাটাগরিতেই অপরাধের হার নিম্নমুখী ছিল। এর মধ্যে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন এসেছে ব্রঙ্কসে, যেখানে বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রধান অপরাধ হ্রাসের দিক দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রঙ্কস বরো। পাবলিক হাউজিং বা জনবহুল আবাসন এলাকাগুলোতেও খুন, গোলাগুলি, গুলিবিদ্ধের ঘটনা এবং ছিনতাই সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় এটি ছিল ইতিহাসের অন্যতম নিরাপদ একটি শুরু। চলতি গ্রীষ্মে এনবিএ ফাইনালসে নিক্সের খেলা, বিশ্বকাপ ফুটবল এবং 4th of জুলাইয়ের মতো বড় বড় ইভেন্ট ও বিশাল জনসমাগম সত্ত্বেও পুলিশ বিভাগ সফলভাবে আইন শৃঙ্খলা রক্ষা করেছে। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস জানিয়েছেন, পুলিশের উপর ঐতিহাসিক মাত্রার কাজের চাপ থাকা সত্ত্বেও বিভাগের সদস্যরা সিটির প্রধান অপরাধে 2 অঙ্কের পতন ঘটাতে সক্ষম হয়েছেন। তবে সামগ্রিক অপরাধের চিত্র ইতিবাচক হলেও সাবওয়ে বা পাতাল রেলে প্রধান অপরাধ 1% এবং জুলাই মাসে 10.9% বৃদ্ধি পেয়েছে। মূলত ফেমনি অ্যাসাল্ট বা গুরুতর লাঞ্ছনা এবং পকেটমারির মতো চুরির ঘটনার কারণে এই বৃদ্ধি ঘটেছে। পাশাপাশি আইনি কাঠামোর সংজ্ঞা পরিবর্তনের ফলে ধর্ষণের হার 3.6% বাড়লেও কেবল জুলাই মাসে গত বছরের একই সময়ের তুলনায় নথিবদ্ধ ধর্ষণের ঘটনা 7.1% কমেছে। এর বাইরে চলতি বছরের প্রথম 7 মাসে হেট ক্রাইম বা ঘৃণা অপরাধ 9.4% বৃদ্ধি পেয়েছে, যার অর্ধেকের বেশি ছিল ইহুদি বিরোধী বা এন্টি জেবিশ হেট ক্রাইম। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আগামী 12 আগস্ট নিউ জার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সাংস্কৃতিক উৎসব। এই জমকালো আয়োজনকে ঘিরে স্টেটটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নিউ জার্সি থেকে সুব্রত চৌধুরী রিপোর্ট। আগামী 12 আগস্ট বুধবার আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল স্টেডিয়ামের উন্মুক্ত প্রাঙ্গণে দুপুর 2টা থেকে শুরু হয়ে রাত 11:30 পর্যন্ত চলবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সাংস্কৃতিক উৎসব। এই প্রথমবারের মতো আটলান্টিক সিটিতে বাংলাদেশ কালচারাল অনুষ্ঠান নামে আমরা নতুনত্ব একটা পূর্বাভাস করতে যাচ্ছি। আমি সবাইকে আমন্ত্রণ করি, আপনারা অনুষ্ঠানে আসবেন, উপভোগ করবেন এবং আমাদের সহযোগিতা করবেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি এই প্রথমবারের মতো কালচারাল ফেস্টিভ্যাল করতে যাচ্ছে। তাতে অংশগ্রহণ করতে যাচ্ছেন এই দেশে আমাদের ডিজে, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম সহ হিসপ্যানিক কান্ট্রি সহ সবাই আসবে।
আপনারা আসুন, এখানে আমরা একটা ভিন্ন ধরনের আমেজ আমরা উপহার দিব, সেটাই প্রত্যাশা করছি। সবাইকে আমরা দেখতে চাই অগাস্ট 12 সেন্ট ক্যাসেল স্টেডিয়াম। সাংস্কৃতিক উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে জনপ্রিয় বাংলাদেশি শিল্পী সহ বিভিন্ন দেশের শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী সম্মাননা, বৃত্তি প্রদান, দেশীয় খাবার ও পণ্যের স্টল এবং রেফেল ড্র। আসসালামু আলাইকুম। আমাদের আটলান্টিক সিটিতে 12ই আগস্ট আমাদের মেলা অনুষ্ঠান হতে যাচ্ছে। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের সাথে আপনারা থাকবেন, এই আমার কামনা। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এসআই টুটুল, বিন্দু কণা, ভারতীয় শিল্পী মধু বিজয়, উজবাল ভাস, পাকিস্তানি শিল্পী সোনু ভাট ও আমেরিকার ডিজে শেফ লাভ উৎসবে পারফর্ম করবেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি আয়োজিত প্রতি বছরের মেলা দ্য আটলান্টিক সিটি কালচারাল ফেস্টিভ্যাল। বাংলাদেশ মেলা, আমাদের এই সম্মিলিত মেলা, সবার উপস্থিতি আমাদেরকে অনেক খুশি করবে। আমি আশা করব এইবার মেলা আরো ভালো হবে, কারণ আমাদের প্রচুর স্টোর এবং খাওয়া দাওয়ার স্টোর, তারপরে আমাদের যে লটারি, আমাদের প্রত্যেকটা জিনিস অনেক উন্নত করার চেষ্টা করব আমরা। আর যারা আমাদের সহযোগিতা আছেন তাদেরকে ধন্যবাদ। আয়োজক সংগঠন বিএসজে নেতাদের প্রত্যাশা, এবছর তারা সাউথ জার্সির প্রবাসী বাংলাদেশিদেরকে একটি ভিন্ন ধর্মী ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক উৎসব উপহার দিতে পারবেন। এই পরিপ্রেক্ষিতে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার এই মেলা একটা বৈচিত্র্যময় মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন দেশের পারফরমেন্স থাকবে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ সহ আমেরিকান বিভিন্ন পারফরমেন্স করবে। সুতরাং আপনারা সবাই আমন্ত্রিত। বিএসজে সভাপতি জাকিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বিএসজে ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ মেলার আহ্বায়ক মাজার আলী দুলাল ও সদস্য সচিব মামুনুল হক মামুন প্রবাসী বাংলাদেশিদেরকে এই উৎসবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। স্থানীয় কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবটিকে এক অনন্য মিলন মেলায় পরিণত করবে বলে আশা করা হচ্ছে। সুব্রত চৌধুরী, এটিভি ইউএসএ, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। ম্যানহাটনে অবস্থিত ট্রাম্প টাওয়ারের ওপর স্থায়ী নো ফ্লাই জোন ঘোষণা করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের নিরাপত্তার আবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদ ছাড়ার পরও এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। নতুন নিয়ম অনুযায়ী আকাশসীমার নির্দিষ্ট সীমানা সিক্রেট সার্ভিসের অনুমতি ছাড়া কোনো বিমান বা ড্রোন প্রবেশ করতে পারবে না। নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ট্রাম্প টাওয়ারের উপর স্থায়ী নো ফ্লাই জোন জারি করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। সিদ্ধান্ত অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদ ছাড়ার পরেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিশেষ আবেদনের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নতুন এই নিয়ম আগামী 29 অক্টোবর থেকে স্থায়ীভাবে কার্যকর হবে। নতুন আইন অনুযায়ী ট্রাম্প টাওয়ারের 1 নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে এবং 1000 ফুট নিচ দিয়ে কোনো বিমান, হেলিকপ্টার বা ড্রোন চলাচল করতে পারবে না। ইউএস সিক্রেট সার্ভিস ব্যতীত অন্য কেউ এই আকাশে কোনো উড্ডয়নের অনুমতি দিতে পারবে না। কেবল ম্যানহাটন নয়, ফ্লোরিডায় ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টের ওপর অনুরূপভাবে স্থায়ী বিধিনিষেধ আরোপের আবেদন করেছে সিক্রেট সার্ভিস। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, ক্রমাগত নিরাপত্তা হুমকি এবং অননুমোদিত ড্রোন বা বিমানের ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন, বারাক ওবামা কিংবা জো বাইডেনের ব্যক্তিগত বাসভবনের উপর কখনোই এমন স্থায়ী নো ফ্লাই জোন ছিল না। তবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ নিয়মেই ম্যানহাটনের এত কম উচ্চতায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ থাকায় এই সিদ্ধান্তের ফলে সাধারণ বিমান চলাচলে তেমন কোনো প্রভাব পড়বে না। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন সতর্ক বার্তা। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে।
দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়। সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফোর্ট স্টেপ বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এ সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। তারা দেশের পানি ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, বিদ্যমান সীমাবদ্ধতা এবং সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। গুমের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন একটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গুম হওয়া ব্যক্তির খোঁজ না মিললে বা মৃত্যু ঘটলে অভিযুক্তের সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার 15তম বৈঠকে সোমবার গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত এই আইনে গুমের সাধারণ অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে গুমের কারণে কারো মৃত্যু হলে, মরদেহ পাওয়া গেলে অথবা 5 বছর পার হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা সহ আসামির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজার বিধানও রাখা হয়েছে খসড়ায়। এছাড়া দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সংস্থান রয়েছে। দণ্ডিতের সম্পদ না থাকলে সেই ক্ষতিপূরণ দেবে সরকার নিজেই। খসড়া অনুযায়ী গুমের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে, যদিও অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশে এই দায়িত্ব ছিল জাতীয় মানবাধিকার কমিশনের হাতে। পুলিশ অভিযোগ নিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর পক্ষে যে কেউ সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা করতে পারেন। সর্বোচ্চ 120 দিনের মধ্যে তদন্ত ও পরবর্তী 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বিধানও রাখা হয়েছে খসড়ার আইনে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধনের সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর বিবর্তনমূলক প্রক্রিয়ায় যেসব গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সংবিধান সংশোধনের মাধ্যমে সেগুলো ধারণ করা হবে। এজন্য সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সংশোধনীর প্রস্তাব তৈরি করা হবে। মন্ত্রী বলেন, বিরোধী দলের পক্ষ থেকে কমিটিতে অন্তর্ভুক্তির জন্য 5 জন সদস্যের নাম এখনো পাওয়া যায়নি, তবে তারা নাম দিলে তা গ্রহণ করা হবে এবং তাদের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া সংসদের ভেতরেও বাইরে থাকা সব বিরোধী দল এবং সদস্যদের মতামত গ্রহণে কমিটি উন্মুক্ত থাকবে। কেউ সভায় উপস্থিত হয়ে কিংবা লিখিতভাবে মতামত দিলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এবার যুক্তরাষ্ট্রগামী বাংলাদেশি ভ্রমণকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস। ভ্রমণের আগে থেকেই পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি রাখার তাগিদ দিয়েছে সংস্থাটি, যাতে অপ্রত্যাশিত কোনো পরিস্থিতি বা চিকিৎসার সংকটে নিজ খরচ নিজেই মেটানো যায়। সোমবার নিজেদের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করার সময় ভ্রমণকারীদের নিশ্চিত করতে হবে তাদের হাতে যথেষ্ট আর্থিক সংস্থান আছে কিনা, কারণ ভ্রমণজনিত কোনো বিঘ্ন বা আকস্মিক চিকিৎসা প্রয়োজন দেখা দিলে সেই ব্যয় নিজেকে বহন করতে হবে। দূতাবাসের ভাষ্যে, মার্কিন করদাতাদের অর্থে চলা সরকারি সুযোগ সুবিধা অপব্যবহার করলে তার পরিণতি হতে পারে দীর্ঘস্থায়ী। এমন ঘটনা ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা কিংবা কর্মসংস্থানের সুযোগকে অনিশ্চিত করে দিতে পারে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। এখনই অবসরের ইচ্ছা নেই নেইমারের। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি।
ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। ব্রাজিল জাতীয় দলের জার্সিকে আগেই বিদায় জানিয়েছেন নেইমার জুনিয়র। এবার তার ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনা। বছরের শেষে সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তবে এরপর কি হবে তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি নিজেই। সাও পাওলোতে নিজের দাতব্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট নেইমার জুনিয়র আয়োজিত এক বিশেষ নিলাম অনুষ্ঠানে ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেন 34 বছর বয়সী এই ফরওয়ার্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, 2 মেয়ে মেল ও মাভি, ছেলে ডেভি লুকা এবং বোন রাফায়েলা সান্তোস। দাতব্য প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন তিনি এখনই অবসরের কথা ভাবছেন না এবং আর কতদিন খেলবেন তাও তিনি নিজেও জানেন না। তার ভাষায় সান্তোসের সঙ্গে চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে এবং লক্ষ্য হলো সেই সময়টায় সর্বোচ্চ নিংড়ে দিয়ে ক্লাবের হয়ে খেলা, এরপর থাকা, অন্য কোথাও যাওয়া বা অবসর নেওয়ার সিদ্ধান্ত নেবেন। শারীরিকভাবে নিজেকে শতভাগ ফিট মনে করছেন বলেও জানান তিনি। সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য প্রস্তুত থাকার কথাও বলেন। এর আগে একাধিকবার ব্রাজিলের হয়ে আর কোনো বিশ্বকাপ না খেলার কথা জানিয়েছিলেন নেইমার, তবে সম্প্রতি তার বাবা ইঙ্গিত দিয়েছিলেন 4 বছরে অনেক কিছুই বদলে যেতে পারে। সেই মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসতে হাসতে নেইমার বলেন এমনটা হতেই পারে, তবে মাঠে দৌড়াতে হবে তাকেই, তার বাবাকে নয়। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। রাজ্জাক আলমগীর ফারুকের মতো একাধিক নায়কের বিপরীতে অভিনয় করলেও সহশিল্পীদের মধ্যে ববিতার প্রেমের সম্পর্কের কথা সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হয় নায়ক জাফর ইকবালের সঙ্গে। দীর্ঘদিন পর সেই সম্পর্কের নানা অজানা কথা অকপটে জানালেন এই বরেণ্য অভিনয় শিল্পী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আসল নাম ফরিদ আক্তার পপি। এ নামে কেউ না চিনলেও ববিতা নামে তাকে সবাই চেনে। বলছিলাম বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা ববিতার কথা। সাদা কালো থেকে রঙিন সিনেমার যুগ একই সঙ্গে দাপিয়ে বেরিয়েছেন তিনি। অভিনয় করেছেন 350 চলচ্চিত্রে। অভিনয় করতে গিয়ে জড়িয়েছিলেন প্রেমেও। প্রেমিক ছিলেন রূপালী পর্দার একজন নায়ক জাফর ইকবাল, তবে শেষ পর্যন্ত হয়নি বিয়ে। এসব ব্যক্তিগত তথ্য নিয়ে সম্প্রতি তিনি কথা বলেছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক প্রথম আলোর সঙ্গে। জানিয়েছেন নিজের প্রেম সম্পর্কে। জাফর ইকবালকে নিয়ে প্রশ্ন করা হলে ববিতা বলেন, আর জাফর ইকবালও তাকে ভালোবাসতেন। ববিতা জানান খুব অল্প বয়সে 15-16 বছর বয়সে জাফর ইকবালের সঙ্গে একটানা অনেক ছবিতে অভিনয় করেন তিনি। সহকর্মী থেকে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেম ভালোবাসায় গড়ায় তাদের সম্পর্ক। দুজনে মোট 40টি সিনেমায় জুটি বেঁধেছিলেন বলে জানান ববিতা, তবে কখনোই বিয়ে নিয়ে ভাবেননি তারা। ছিল না কোনো কমিটমেন্টও। আলাউদ্দিন আলীর সুরে জাফর ইকবালের গাওয়া জনপ্রিয় গান সুখে থাকো ও আমার নন্দিনী নিয়েও বহুদিন ধরে গুঞ্জন ছিল। সে সময় অনেকেই মনে করতেন এটি ববিতাকে নিয়েই গাওয়া, তবে ববিতা জানান বিষয়টি এমন ছিল না। সুরকার আলাউদ্দিন আলী কৌশলে জাফর ইকবালকে দিয়ে গানটি গাইয়েছিলেন যাতে মানুষ ভাবে এটি ববিতার জন্য। শুটিংয়ের অবসরে দুজন মিলে গান গাইতেন বলে স্মৃতিচারণ করেন ববিতা। এলভিস প্রিসলির ভক্ত ছিলেন এবং গাড়িতে সবসময় গিটার রাখতেন। একটা সময় দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হলে একসঙ্গে ছবি করা কমে যায়। ববিতা ব্যস্ত হয়ে পড়েন রাজ্জাক ফারুকদের সঙ্গে। জাফর ইকবালও কাজ শুরু করেন অন্য নায়িকাদের সঙ্গে। সম্পর্ক ভাঙার কারণে জাফর ইকবালের জীবন বিধ্বস্ত হয়েছিল এমন কথা সরাসরি নাকচ করে দেন ববিতা, তবে স্বীকার করেন পরবর্তী সময়ে জাফর ইকবাল অগোছালো জীবনযাপন শুরু করেন এবং এক পর্যায়ে ক্যান্সারে আক্রান্ত হন। বাদল খন্দকারের একটি ছবির শুটিংয়েই শেষবার একসঙ্গে কাজ করেন তারা, যেখানে জাফর ইকবালকে অসুস্থ ও অগোছালো দেখাচ্ছিল। এরপর আর দেখা হয়নি। 1992 সালের 8 জানুয়ারি মারা যান জাফর ইকবাল। এফডিসিতে তার মরদেহ আনা হলে সেখানেই শেষবারের মতো দেখা হয় ববিতার সঙ্গে। ATV USA এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। গুমের অপরাধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, তদন্ত করবে পুলিশ। নিউ ইয়র্ক সিটিতে স্বস্তির খবর, বছরের প্রথম 7 মাসে খুন ও গোলাগুলি সর্বকালের সর্বনিম্ন। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে থাকুন। এটিভি ইউএসএর সাথে থাকুন, সংবাদের সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানায়।
ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।